একটি ১০০ কোটি টাকা মূল্যের দৈত্যাকার ইঞ্জিন যখন তার নীরবতা ভেঙে জেগে উঠতে ব্যর্থ হয় তখন সেই ব্যর্থতা শুধু ধাতব শব্দের অভাব নয়, বরং এক শিল্প সম্রাটের অহংকারের পরাজয় হয়ে দাঁড়ায়। বিশ্বের মাত্র ৩টি থাকা বিরল হাইড্রো ইঞ্জিনের একটি যখন বিক্রমচন্দ্রের সুবিশাল বিদ্যুৎ শিল্পনগরীতে অচল হয়ে পড়েছিল, তখন সেখানে যুদ্ধের মতো চরম উত্তেজনা বিরাজ করছিল। বিক্রমচন্দ্রের বিদ্যুৎ শিল্পনগরীতে চরম উত্তেজনার পরিবেশ বিরাজ করছিল। একটি উন্নত প্রযুক্তির যন্ত্রাংশ দীর্ঘকাল ধরে কোনো কারিগরি জটিলতার দরুন বন্ধ হয়েছিল, যার বাজার দর ছিল ১০ কোটি টাকা। সেই কারণে এটি সচল করার প্রয়াস সকলেই করছিল। এই জাতীয় যন্ত্র বিশ্বে কেবল ৩টিই বিদ্যমান, যার একটি আমাদের দেশ ভারতে অচল হয়ে পড়েছিল। শিল্পনগরীটির কেন্দ্রে রাখা এ প্রকাণ্ড যন্ত্র দানবটি যেন সুপ্ত এক রাক্ষসের প্রতিচ্ছবি ছিল। এটি ধাতু দ্বারা নির্মিত, কিন্তু নিজের গুরুভার উপস্থিতি দিয়ে যেন গোটা স্থাপনাকে প্রশ্ন করছিল। পোড়া লুব্রিক্যান্টের গন্ধ বাতাস জুড়ে বইছিল, এবং যন্ত্রাংশগুলোর উত্তপ্ত ধাতু থেকে নির্গত বাষ্প কোনো রণক্ষেত্রের প্রসারিত ধোঁয়ার মতো মনে হচ্ছিল। প্রধান প্রকৌশলী অমিত রায়ের স্বর ছিল অস্থির, কিন্তু তাতে লুকোনো ছিল এক প্রকার ভয়। সেই ভয়টি ছিল ৩টি যন্ত্রের মধ্যে একটিকে পুনরুদ্ধার করতে না পারার। পৃথিবীর শ্রেষ্ঠ প্রযুক্তিবিদেরা এই যন্ত্রে নিজেদের দক্ষতা প্রয়োগ করেছিলেন, কিন্তু কেউই এটিকে সচল করতে সক্ষম হননি। একজন সহকর্মী বললেন, মালিক, এই যন্ত্রটি চলবে না। বাক্যটি ছিল সংক্ষিপ্ত, তবুও তার গুরুত্ব ছিল পর্বত প্রমাণ, যা পুরো হলটিতে যেন বোমার মতো শব্দ করে উঠল। অন্য সব প্রকৌশলী পরস্পরকে দেখতে শুরু করলেন। অবসাদ, চাপ এবং ব্যর্থতা একত্রিত হয়ে তাদের মুখে এক অস্বাভাবিক ভার এনেছিল। বিক্রমচন্দ্র ধীর পায়ে সেই যন্ত্রটির নিকটে গেলেন। তার দৃষ্টিতে জলজলে হতাশা এবং ভেতরে ফেপে ওঠা ক্ষোভ স্পষ্টতই দৃশ্যমান ছিল। গোটা বিশ্ব তাকে শতকোটিপতি বলে জানত, কিন্তু যন্ত্রটি সচল না হওয়ায় তার মুখে বিষণ্ণতা নেমে এসেছিল। তিনি ক্ষিপ্ত হয়ে বললেন, বিশ্বের শ্রেষ্ঠ প্রকৌশলীরা এখানে উপস্থিত, তবুও তোমরা সকলে মিলে একটি যন্ত্র সচল করতে পারছ না। তার স্বরে ছিল চরম অবজ্ঞা। অমিত রায় যুক্তি দেওয়ার চেষ্টা করলেন, মালিক, আমরা প্রত্যেকটি তার শুধু বিক্রম হাত তুলে থামালেন। মাঝে মাঝে মনে হয় কোনো শিশুকে ডেকেই দায়িত্ব দিয়ে দিই, সম্ভবত সে তোমাদের তুলনায় বেশি বিচক্ষণ প্রমাণিত হবে। কথাটি হাস্যকর ছিল না, এটি ছিল নির্মম বাস্তবতা, এবং এই সত্যিটি গোটা শিল্পনগরীটিকে স্তব্ধ করে দিল। ঠিক সেই মুহূর্তে দরজার কাছ থেকে একটি মৃদু সন্দেহজনক কণ্ঠ ভেসে এলো। মহাশয়, যদি আপনি অনুমতি দেন তবে আমি একবার যাচাই করতে পারি। উপস্থিত সকলের মাথা একই সঙ্গে ঘুরে গেল। সে ছিল অর্ণব, 14 বছর বয়সী। সে ধূসর ধুলো আর অভাবের মধ্যে বড় হয়েছে, কিন্তু তার চোখে ছিল আত্মবিশ্বাসের তেজ। সে ছিল ছিন্ন বস্ত্র পরিহিত, পায়ে ছিল জীর্ণ চপ্পল, এবং হাতে বহন করছিল পুরনো যন্ত্রপাতির একটি ব্যাগ, যেন সে কোনো সংগ্রামে শুধু বিশ্বাসের তরবারি নিয়ে এসেছে। একজন প্রকৌশলী হাসতে শুরু করলেন, আরে খোকা, এটা কোনো খেলনা জিনিস নয়, সরে যা। অন্যজন মন্তব্য করল, এখানে পৃথিবীর সেরা অক্সফোর্ড প্রশিক্ষিত প্রকৌশলীরা উপস্থিত আছেন। যখন তারা কিছু করে উঠতে পারেননি, তখন তুই কি করতে পারবি? বাচ্চা, এটা খেলনা নয়, এটা যন্ত্র। অর্ণব মাথা নামালো, কিন্তু তার পদক্ষেপ থেমে যায়নি। সে অগ্রসর হয়ে বলল, মালিক, শুধু একবার দেখার সুযোগ দিন। বিক্রমচন্দ্র তাকে কিছুক্ষণ নিঃশব্দে পর্যবেক্ষণ করলেন, এবং তারপর তার দৃষ্টিতে এক বিশেষ আলো ঝলসে উঠল, কৌতূহল ও প্রতিদ্বন্দ্বিতার মিশ্রণ। বেশ খোকা, দেখে নে, হয়তো আমাদের সামান্য বিনোদন হবে। সকলে হেসে উঠল, কেবল একজন ব্যক্তি ছাড়া, অর্ণব। সে যন্ত্রটির কাছে পৌঁছালো এবং সেই শীতল ধাতুকে এমনভাবে স্পর্শ করল যেন সে বহুদিনের পরিচিত। প্রকৌশলীরা স্তম্ভিত ছিলেন, কারণ তারা যন্ত্রটি পরীক্ষা করছিলেন, কিন্তু অর্ণব সেটাকে উপলব্ধি করছিল। তার হস্তাঙ্গুলি, প্রত্যেকটি তার, প্রত্যেকটি স্ক্রু, প্রত্যেকটি সংবেদনশীল যন্ত্রাংশে এমনভাবে চলাচল করছিল যেন সে মাসের পর মাস এই যন্ত্রের ভাষা রপ্ত করছিল। 5 মিনিট অতিক্রান্ত হলো, এবং তারপর সে একটি স্থানে স্থির হয়ে গেল। সে আঙুল নির্দেশ করে বলল, মহাশয়, এই তারের সংযোগটি ত্রুটিপূর্ণ। এটি স্থান এখানে হওয়া উচিত। অমিত রায় বিরক্ত হয়ে উঠলেন। আমরা প্রতিটি তার পরীক্ষা করে দেখেছি। অর্ণব শান্ত রইল। দেখেছেন হয়তো, কিন্তু হৃদয়াঙ্গন করেননি। পুরো হলে নিস্তব্ধতা নেমে এলো।
বিক্রমচন্দ্র বললেন, চেষ্টা চালিয়ে যা। অর্ণব তার কচি হাত দিয়ে সেই পুরনো নীল রঙের তারটি খুলে নিল, ধুলো ঝেড়ে পরিষ্কার করল, তারপর সেটিকে অন্য একটি সংযোগস্থলে যুক্ত করল। সম্পূর্ণ সাবধানতা, সম্পূর্ণ শ্রদ্ধার সাথে। সে পেছনে সরে এসে বলল, মালিক, এবার চালু করুন। বিক্রমচন্দ্র সুইচ চাপলেন এবং তারপর ভোম, যন্ত্রটি গর্জিয়ে উঠল, যেন বহু শতাব্দীর নিদ্রা ভেঙে তার জাগরণ হল। গোটা শিল্পনগরী প্রতিধ্বনিত হল, যেন সে মৃত্যুকে জয় করে ফিরে এসেছে। সেই দানবটি সজীব, ক্ষমতাশালী এবং পূর্বের থেকেও বেশি ত্রুটিমুক্ত। উপস্থিত সকলের চোখ বিস্ময় বিস্ফারিত হয়ে গেল। অমিত রায় ফিসফিস করে বললেন, এ কিভাবে ঘটল? বিক্রমচন্দ্র শান্ত স্বরে বললেন, কখনো কখনো সমাধান পুঁথিতে মেলে না, মেলে হৃদয়ের গভীরে। অর্ণব কেবল হাসল। যন্ত্রটির অবিরাম ধ্বনি তখনও শিল্পনগরীর প্রতিটি প্রাচীর থেকে প্রতিহত হয়ে আসছিল, যেন সে তার বিজয়ের বার্তা প্রচার করছিল। এত দীর্ঘকাল পর প্রথমবারের মতো সেই বিশাল প্রাঙ্গণে মানুষের নৈপুণ্য নয়, বরং একটি শিশুর দুঃসাহস ধ্বনিত হচ্ছিল। বিক্রমচন্দ্র কয়েক মুহূর্ত ধরে যন্ত্রটির দিকে স্থির দৃষ্টিতে চাইলেন। তার চোখে সন্দেহও ছিল এবং গভীর শ্রদ্ধা। তার কাছে এটি কেবল একটি যন্ত্র চালু হওয়া ছিল না, এটি ছিল দাম্ভিকতার পরাজয়, উপলব্ধির বিজয়। তিনি আস্তে আস্তে সেই শিশুটির দিকে ফিরলেন, যে এই মুহূর্তে ইতিহাস পরিবর্তন করে দিয়েছে। খোকা, এটা তুই কি করে সমাধান করলি? অর্ণব হালকা হাসির সাথে মাথা নামিয়ে নিল। তার স্বর ছিল ভীষণ কোমল, কিন্তু তার মধ্যে সেই গুরুত্ব ছিল যা কোনো অভিজ্ঞ প্রকৌশলীর কণ্ঠেও থাকে না, অনুশীলনের, উপলব্ধির। মালিক, আমার বাবা আপনার এই কারখানাতেই চাকরি করতেন। বিক্রমচন্দ্র শোকে পলকের জন্য স্থির হয়ে গেল। অর্ণব এরপর বলল, আমি বালক ছিলাম, কিন্তু বাবা প্রতিদিন ঘরে ফিরে যন্ত্রাংশের গল্প করতেন। আমি বেশি কিছু বুঝতাম না, তবে সব মনোযোগ দিয়ে শুনতাম। তিনি বিশ্বাস করতেন যে যন্ত্রগুলিও মানুষের মতো সজীব। যদি মনোযোগ সহকারে শোনা যায়, তবে তারা নিজেরাই জানায় তাদের কী প্রয়োজন। তার মন্তব্য যেন সরাসরি বিক্রমকে অতীতে ফিরিয়ে নিয়ে গেল। তোর পিতার নাম সৌমেনশীল? বিক্রমচন্দ্রের মুখ হঠাৎ কঠোর হল, তারপর মুহূর্তেই নরম হয়ে গেল। তার নয়নে এক গভীর দুঃখের ছায়া নেমে এলো। সৌমেন? তিনি ধীরে উচ্চারণ করলেন। হ্যাঁ, মনে আছে। তিনি ছিলেন আমাদের সবথেকে বিশ্বস্ত, সবচেয়ে বিচক্ষণ প্রকৌশলীদের একজন। একটি দুর্ঘটনার কারণে তার বাক্য অসম্পূর্ণ রইল। শিল্পনগরীতে ক্ষণিকের জন্য আবার সে নিস্তব্ধতা নেমে এলো, তবে এবার এই নীরবতা ছিল শ্রদ্ধার। অর্ণব গভীর নিঃশ্বাস নিল। মালিক, তখন আমার বয়স খুব কম ছিল। বাবা চলে যাবার পরে মা অসুস্থ থাকেন, তাই পড়াশোনা ছেড়ে আমি একটি গ্যারেজে কাজ শুরু করি। ওখান থেকেই সব শিখছি। চেষ্টা করি যাতে বাবার মতো হতে পারি। তার স্বর ভেঙে আসছিল, কিন্তু তার দৃষ্টিতে কোনো প্রকার দুর্বলতা ছিল না। অমিত রায়, যে কিছুক্ষণ পূর্বে তাকে নিয়ে উপহাস করছিলেন, এখন এগিয়ে এলেন। তার কণ্ঠে ছিল অকপট শ্রদ্ধা। মহাশয়, এই ছেলেটি বিস্ময়কর। যা আমরা সকলে মিলে করতে পারিনি, সে তা করে দেখিয়েছে। বিক্রমচন্দ্র গভীর নিঃশ্বাস নিতে নিতে অর্ণবের দিকে চাইলেন। খোকা, তুই কেন বিদ্যালয়ে যাস না? মালিক, মায়ের চিকিৎসার খরচের জন্য কাজ করতে হয়। বিক্রমচন্দ্র কয়েক মুহূর্ত নীরব থাকলেন, তারপর বললেন, তোর মধ্যে তোর বাবার সেই একই তেজ, সেই একই উপলব্ধি, সেই একই মন আছে। তিনি আমাকে উপদেশ দিয়েছিলেন, যন্ত্র শুধু পরিচালনা করা নয়, বুঝতেও হয়। আর আজ তুই আমাকে সেই সমস্ত বিষয় স্মরণ করিয়ে দিলি। শিল্পনগরীর প্রতিটি অংশে যেন বাতাস স্তব্ধ হয়ে গিয়েছিল। সবাই জানতে পারল যে এখন কোনো বিরাট ঘটনা ঘটতে চলেছে। বিক্রমচন্দ্র সমগ্র শিল্পনগরীর সামনে ঘোষণা করলেন, অর্ণব, আজ থেকে তুই এই শিল্পনগরীতে কাজ শুরু করবি কনিষ্ঠ প্রকৌশলী হিসেবে। পুরো কর্মীদল হতভাগ হয়ে গেল। অমিত রায় বিস্মিত হয়ে বলে উঠলেন, কিন্তু মালিক, এ তো শিশু, এর কাছে কোনো শংসাপত্রও নেই। বিক্রমচন্দ্রের কণ্ঠস্বর গর্জন করে উঠল, অমিত, শংসাপত্র কখনো প্রতিভা দেয় না। আসল উপলব্ধি, মন দিয়ে কাজ করার আকাঙ্ক্ষা, এটাই হলো আসল সনদ। এবং পুরো হল করতালিতে মুখরিত হল। অর্ণবের চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। মালিক, সত্যিই? বিক্রম হাসলেন, হ্যাঁ খোকা, আর তোর পারিশ্রমিক আমার অন্য প্রকৌশলীদের সমতুল্য হবে। অর্ণবের ঠোঁট থরথর করে কাঁপতে লাগল। সে কোনো কথা বলতে পারছিল না। তার স্বপ্নগুলি, যা বহু বছর ধরে রুদ্ধ দরজার পিছনে নিভে যাচ্ছিল, আজ সেই স্বপ্নগুলো সত্যি হল। বিক্রমচন্দ্র তার কাছে আসলেন, তার কাঁধে হাত রেখে বললেন,
তোর মাতা আজ অত্যন্ত গর্ববোধ করবেন। তারপর তিনি সেই কথাটি বললেন যা কেবল অর্ণবের নয়, গোটা শিল্পক্ষেত্রের ভাগ্য পরিবর্তন করে দিল। আজ থেকে এই যন্ত্রের নাম হবে সৌমেন নকশা। নিস্তব্ধতা, এবং তারপর পুরো শিল্পনগরী করতালির শব্দে প্রকম্পিত হল। এটি কেবল শ্রদ্ধা প্রদর্শন ছিল না, এটি ছিল একটি অঙ্গীকার, এক ঐতিহ্যের নবজন্ম। আর এই কাজের নেতৃত্ব প্রদান করবে অর্ণব শীল। প্রতিটি করতালি যেন তাকে আহ্বান করছিল, যেন বলছিল, তুই এখানকার যোগ্য সন্তান। অর্ণব মাথা উঁচু করল, তার চোখে এখন ভয় নয়, ছিল কেবল স্ফুলিঙ্গ, উপলব্ধির, সামর্থ্য এবং স্বপ্নের। করতালির ধ্বনি ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছিল, কিন্তু সেই প্রতিধ্বনির ছাপ অর্ণবের অন্তরে চিরকালের জন্য স্থাপিত হয়ে গিয়েছিল। এই সেই বালক ছিল যাকে কিছুক্ষণ পূর্বে দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেও দ্বিধা করতে হয়েছিল। আর এখন সেই শিশুটি শত শত কোটি টাকার যন্ত্রের সামনে দাঁড়িয়ে একজন প্রধান প্রকৌশলী হিসেবে ঘোষিত হয়েছে। শিল্পনগরীর প্রত্যেক প্রান্তে কেবল সেই একটি নামই অনুরণিত হচ্ছিল, অর্ণব। প্রকৌশলী, কারিগরি কর্মী, ওয়েল্ডার, প্রত্যেকটি মানুষ তাকে দেখে বিস্মিত হয়েছিল। কেউ তার সাহসিকতার প্রশংসা করছিল, কেউ তার উপলব্ধির, আর কিছু মানুষ এখনও বিশ্বাস করতে পারছিল না যে 14 বছরের একটি শিশু সেখানে দাঁড়িয়ে কি করে দেখালো। বিক্রমচন্দ্র হাত বাড়িয়ে যন্ত্রটি বন্ধ করলেন, গর্জন থেমে গেল, কিন্তু এর পরে যে নিস্তব্ধতা নেমে এলো তাতে বিজয়ের সৌরভ মিশে গিয়েছিল। তিনি বললেন, আপনারা সকলে বিরতি নিন, বাকি কাজ পরে হবে। আজকের দিনটি ইতিহাসে লিপিবদ্ধ হতে চলেছে। সকলে আস্তে আস্তে বাইরে যেতে শুরু করল, তবে প্রায় সকলেই যেতে যেতে একবার অর্ণবের দিকে নিশ্চয়ই দেখছিল। এই দৃষ্টি এখন আর উপহাসের ছিল না, ছিল শ্রদ্ধার। অর্ণব সেই স্থানেই দাঁড়িয়েছিল, হৃদযন্ত্রের গতি দ্রুত, নিঃশ্বাস গভীর এবং চোখের দ্যুতি আরও প্রখর হয়ে উঠেছিল। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না যে তার ভাগ্য মাত্র একদিনের মধ্যে এমনভাবে পরিবর্তিত হতে পারে। বিক্রমচন্দ্র তার কাছে আসলেন। খোকা, এবার আসল পথচলা শুরু হচ্ছে, তুই কি তৈরি? অর্ণব সঙ্গে সঙ্গে মাথা ঝাঁকিয়ে দিল। হ্যাঁ মালিক। বিক্রম মৃদু হাসলেন। চল, তোকে কিছু দেখাবো। তিনি ইঙ্গিতে তাকে নিজের সঙ্গে আসতে বললেন এবং দুজন শিল্পনগরীর পেছনের পুরনো বিভাগের দিকে অগ্রসর হতে লাগলেন। এই জায়গাটি কম লোক ব্যবহার করত, জরাজীর্ণ যন্ত্র, অচল যন্ত্রাংশ, মরিচে পড়া টেবিল। এটি সেই স্থান ছিল যেখানে মূল ইতিহাস লুটিয়েছিল। বিক্রম একটি দরজায় হাত দিলেন যা হয়তো বহু বছর তালাবদ্ধ ছিল। ভেতরে অন্ধকার, কিন্তু যেই তিনি বিদ্যুতের সুইচ চালু করলেন, ধুলোর কণা আলোতে চিকচিক করে উঠল। উপরে ঝোলানো একটি বৃহৎ আলোকচিত্র, অনেক বছরের পুরনো, যেখানে বিক্রম এবং সৌমেনশীল পাশাপাশি দাঁড়িয়েছিলেন। অর্ণব থেমে গেল, তার চোখ জলে ভরে গেল। সে সেই ছবিটিকে এমনভাবে দেখল যেন সে তার হারানো পিতাকে পুনরায় ফিরে পেয়েছে। বিক্রম আস্তে আস্তে বললেন, তোর পিতা কেবল প্রকৌশলী ছিলেন না খোকা, তিনি ছিলেন আমার প্রতিষ্ঠানের ভিত্তি। আমরা দুজনে একসঙ্গে এই স্থানের সূত্রপাত করেছিলাম, কিন্তু সেই দুর্ঘটনা। তার চোখ সজল হলো। আমি তাকে কখনো ভুলতে পারিনি অর্ণব, আর আজ তুই তার অসমাপ্ত স্বপ্নকে পুনরায় জাগ্রত করলি। অর্ণব ছবিটির কাছে গেল এবং হাত দিয়ে ধুলো মুছে দিল। মালিক, আমি পিতাকে আবার গর্বিত করতে চাই। বিক্রমচন্দ্র তার কাঁধে হাত রাখলেন, এবং তুই সেই সম্পূর্ণ সুযোগ লাভ করবি। তিনি একটি তাকের দিকে নির্দেশ করলেন, যেখানে একটি পুরনো নোটবুক রাখা ছিল। এটা তোর বাবার দৈনিক লিপিকা, তার টিকা, তার পরিকল্পনা, তার সমস্ত স্বপ্ন সবের ভেতরে রয়েছে। তিনি এটিকে খুব সতর্কতার সাথে রাখতেন। অর্ণব কম্পিত হাতে ডায়েরিটি তুলে নিল। পাতা উল্টাতেই এক সুগন্ধ, সেই ঘ্রাণ যেন কোনো পিতার হাতের উষ্ণতা। একটি পৃষ্ঠায় লেখা ছিল, যন্ত্রকে আদেশ দিও না তুমি কি চাও, যন্ত্রের কথা শোনো, সে জানাবে তার কি প্রয়োজন। অর্ণবের চোখ থেকে একটি জলফোঁটা চুপি চুপি ঝরে পড়ল। বিক্রমচন্দ্র বললেন, এখন এই ডায়েরি তোর, এবং আমার বিশ্বাস তুই এটা ব্যবহার করে এমন এক জগৎ নির্মাণ করবি যা তোর পিতা শুধু স্বপ্ন দেখেছিলেন। অর্ণব ডায়েরিটি নিজের বুকে আঁকড়ে ধরল। আপনাকে ধন্যবাদ মালিক, আমি প্রতিজ্ঞা করছি আমি বাবার স্বপ্ন সার্থক করব। বিক্রম বললেন, এবং আমারও। তার স্বরে ছিল পিতার মতো এক প্রকার স্নেহ। বন্ধুগণ, এই কাহিনী আপনাদের কেমন লাগলো আমাদের মন্তব্যে অবশ্যই অবগত করবেন, এবং যদি আপনারা এর পরবর্তী পর্ব দেখতে চান তবে মন্তব্যে পার্ট 2 লিখবেন।